আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট ২০২৪-এ। ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৪-কে কেন্দ্র করে প্রতিদিনে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো আপলোড করা হচ্ছে শুধু আপনাদের প্রস্তুতিতে একটুখানি সহায়তা করার জন্য। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনাদের চাকরি যাত্রা অত্যন্ত সুন্দরভাবে শেষ হোক এবং সফলতায় শেষ হোক, আমরা এই দোয়াটা সব সময় করি। সবার প্রতি অনেক শুভকামনা জানিয়ে আজকে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। স্মৃতিসৌধ কবিতার রচয়িতাকে? স্মৃতিসৌধ কবিতার রচয়িতা হচ্ছে ফয়েজ আহমেদ। তিমির ফেলেছে ছায়াগুলো কোন সময়কে নির্দেশ করেছে? তিমির ফেলেছে ছায়া কথাগুলো মূলত সন্ধ্যার সময়কে নির্দেশ করেছে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের রচয়িতাকে? বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি রচয়িতা হুমায়ুন আজাদ। ওরে নবীন ওরে আমার কাঁচা চরণটির রচয়িতাকে? এটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। লাল সালু উপন্যাসটির লেখককে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিভিন্নভাবে এখান থেকে প্রশ্নগুলো এসে থাকে। লাল সালু উপন্যাসটির লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। মাতৃভাষার প্রবন্ধটির মূল বক্তব্য কি? মাতৃভাষার প্রবন্ধটির মূল বক্তব্য হচ্ছে মাতৃভাষার বহুমাত্রিক রূপ ব্যাখ্যা করা। শতদল শব্দের অর্থ কি? শতদল বলতে মূলত বোঝানো হয়ে থাকে পদ্ম ফুলকে। সঠিক উত্তর হবে পদ্ম ফুল। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? সুকান্ত ভট্টাচার্য তিনি ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। স্বাধীনতা তুমি কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? চৌহদ্দি মূলত ফার্সি এবং আরবি ভাষা মিলে তৈরি হয়েছে। যার কোনো মূল্য নেই তাকে কি বলা হয়? যার কোনো মূল্য নেই তাকে বাগধারাতে প্রকাশ করলে হবে ঢাকের বায়া। যা বিনা যত্নে লাভ করা গেছে তাকে এক কথায় প্রকাশ করলে হবে অযত্ন লব্ধ। আর যদি বলা হয় যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে তা হবে অযত্ন সম্ভূত। চলচ্চিত্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, এটি আপনাদের জন্য একটি HW থাকবে। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে আপনারা আমাদের এই উত্তরটুকু এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের বিগত ভিডিওগুলোতে জয়পুরহাট থেকে MS মনিরা, বরিশাল থেকে নূর উদ্দিন, এছাড়াও রংপুর থেকে আমাদের কমেন্ট করেছেন জান্নাত সাথী, এছাড়াও বরিশাল নালনাইল দিঘি থেকে ফোন করেছেন। এছাড়াও আরও আমাদের রংপুর থেকে, নান্দাইল থেকে, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া সহ ঝিনাইদহ এবং আমি স্পেশালি বলতে চাই খাগড়াছড়ির আমাদের সেই শিক্ষার্থীকে যিনি নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? আকাশ শব্দের সমার্থক শব্দ নয়, এখানে হবে ভুবন, কারণ অন্তরিক্ষ, গগন এবং অম্বর সবই কিন্তু আকাশ শব্দের সমার্থক শব্দ। বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা কতটি? বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুটো মিলে মোট 50টি বর্ণ রয়েছে। হনন করার ইচ্ছাকে কি বলা হয়? হনন করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ রয়েছে? বিদেশি উপসর্গ যুক্ত রয়েছে নিমরাজি। কালকুট শব্দের অর্থ কোনটি? কালকুট বলতে বোঝানো হয় গরল বা বিষ। যেহেতু এখানে গরল বা বিষ নেই সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব তীব্র বিষ। চতুর্থী তৎপুরুষ সমাস কোনটি? চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে হজ যাত্রা, অর্থাৎ হজের নিমিত্তে যাত্রা। His conduct is always dashed suspicion, তাহলে his conduct is always above suspicion, অর্থাৎ তার আচরণ সবসময় সন্দেহজনক। The synonym of mischievous, তাহলে এখানে mischievous এর synonym যদি করি তাহলে এখানে হবে ক্ষতিকর, তাহলে এখানে সঠিক উত্তর হবে harmful. The antonym of
জেপোর্ডাইজ। জেপোর্ডাইজ এখানে শব্দের অর্থটা যদি আমরা করি, অর্থাৎ অ্যান্টিনিয়মটা যদি আমরা করি, তাহলে এখানে হবে প্রটেক্ট, যার অর্থটা হবে বিপদে ফেলা বা বিপদগ্রস্ত করা, ঝুঁকি নেওয়া। তাহলে এখানে আমরা যদি বলি জেপোর্ড ঝুঁকি, যার বিপরীতে আমরা বললাম প্রটেক্ট অর্থাৎ প্রতিরোধ করা। হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল ফর্ম অফ দ্য ভার্ব ভেরি, অর্থাৎ ভেরির ভার্ব ফর্ম কোনটি হতে পারে না। তাহলে এখানে ভেরি ফুল এটা কখনো ভার্ব ফর্ম হতে পারে না। সো ইজ দ্য কারেক্ট স্পেলিং কোশ্চেনারি। কোশ্চেনারি এটা আপনারা যদি একটুখানি টেকনিক্যালি এটা মনে রাখতে চান, তাহলে ভাগ করবেন, সিলেবলগুলো ভাগ করে মনে রাখবেন। কোশ্চেন নাই রে, যেটাকে আমরা বাংলিশ যেভাবে টাইপ করি, কোশ্চেন নাই রে, এভাবে মনে রাখলে কিন্তু আপনারা পারবেন, যেটা গ নম্বর অপশনে রয়েছে। ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি, অর্থাৎ শত্রুকে ছোট করে দেখো না বা খাটো করে দেখো না, এটাই হচ্ছে প্রকৃত অনুবাদ। তাহলে সঠিক উত্তরটি হবে শত্রুকে খাটো করে দেখো না। হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে কি? কার্যকর বা দক্ষ। তাহলে এর বিপরীত কি হবে? অকার্যকর বা অদক্ষ। তাহলে এখানে ইনএফিশিয়েন্ট হবে সঠিক উত্তর। উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন। তাহলে এখানে হোয়েনের পূর্বে পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাহলে এর পরবর্তীতে হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে দ্য টেলিফোন র্যাং, এটি হবে সঠিক উত্তর। লায়ন শেয়ার মেন্স। লায়ন মানে আমরা বুঝি কি? সিংহ, শেয়ার মানে ভাগ। তাহলে সিংহ ভাগ অর্থাৎ বেশিরভাগ অংশ যেটা বলা হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর করব মেজর পোরশন। ইফ ইউ মেক ডিলে, তুমি যদি দেরি করো, ইউ ড্যাশ দ্য ট্রেন। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা যেটা বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করেছি? ইউ শুড মিস দ্য ট্রেন। কিন্তু এখানে দেখতে হবে কি, ইফ ইউ মেক, এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স রয়েছে, অর্থাৎ ভার্ব ওয়ান রয়েছে, সেক্ষেত্রে আমাদের পরের টাকার পর ফিউচার টেন্স করতে হবে। তাহলে এখানে সিম্পল ফিউচার টেন্স করতে গেলে হবে ইউ উইল মিস দ্য ট্রেন, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। অ্যান আনম্যারিড ওম্যান ইজ কল্ড। তাহলে এখানে একজন আনম্যারিড মহিলাকে কি বলা হয় থাকে? এখানে বলা হয় থাকবে স্পিনস্টার। হু রোট টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। এই বিখ্যাত উক্তিটি হচ্ছে আলেকজান্ডার পোপের। হু রোট দ্য ইলিয়াড? ইলিয়াড এবং ওডিসি জাত মহাকাব্য বলা হয় থাকে, এটার রচয়িতা হল হোমার। শি এনজয়েড ড্যাশ উইথ হার ফ্রেন্ড। তাহলে শি এনজয়েড টকিং উইথ হার ফ্রেন্ড। অ্যানি ওল নট গো টু দ্য পার্টি ড্যাশ উইল হি। তাহলে এখানে হবে অ্যানি উইল নট গো টু দ্য পার্টি নেইদার উইল হি, এটি হবে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে এ প্লেস ফর কিপিং ডগস। তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা কোনটা করবো? তাহলে এ প্লেস ফর কিপিং ডগস ক্যানাল। হি ফেসড ড্যাশ ডিফিকাল্টিস। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি করব হি ফেসড উইথ ডিফিকাল্টিস, এটি হবে সঠিক উত্তর। এরপরে যেটি রয়েছে দ্য ইঞ্জিন ব্লোজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি যে যে সকল ডিজেল পেট্রোল দ্বারা যে সকল সেগুলো কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তাহলে এখানে হবে ব্লো অফ নাকি ব্লো আউট? তাহলে এখানে ব্লো অফ মানে নির্গত করা বা ছড়ানো। দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড রিসেমব্লেন্স। তাহলে রিসেমব্লেন্স মানে কি? এখানে যেহেতু আমাদের দুইটি জিনিস বলেছে, রিসেমব্লেন্স মানে কি? এখন সাদৃশ্যপূর্ণ। তাহলে এর বিপরীত সম্পর্কে কি হবে? যে অসাদৃশ্যপূর্ণ বা পার্থক্য। তাহলে এখানে ডিফারেন্সটাকে আমরা সঠিক উত্তর করতে পারি। শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ। শেক্সপিয়ারের ম্যাকবেথ একটা ট্র্যাজেডি, আমরা সকলেই জানি। গণিত অংশের শুরুতে খুব মনোযোগ দিয়ে গণিত অংশগুলো দেখবেন। আমরা কিন্তু অনেক সময় হাতে করে দেখাই, অনেক সময় কিন্তু টেকনিক্যালি মুখে মুখে করে দেখাই, যা আপনাদের পরীক্ষার হলে গিয়ে অত্যন্ত দ্রুত এই টেকনিকগুলো কাজে লাগিয়ে অন্যদের চেয়ে অনেক এগিয়ে যেতে পারেন। আপনাদের উপকার করাই আমাদের ভিডিও এবং ক্লাসগুলোর মূল উদ্দেশ্য। প্রথমে দেখবেন x-1 রয়েছে, তাহলে এখানে এটা একটা শর্ত। তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল হবে 1 এবং গুণফল হবে 56। তাহলে এখানে 8 আর 7 যদি নিই, তাহলে 8 - 7 = 1 এবং 8 এবং 7 গুণ করলে হবে 56, অর্থাৎ 27 56। তাহলে 8 এবং 7 এই দুটো শর্তই আমাদের মেইনটেইন হয়েছে। তাহলে যোগ করলে 8 7 15, তাহলে 15টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু মুখে মুখে অঙ্কটা কিন্তু করে ফেললাম।
এরপরে আমাদের রয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদ যথাক্রমে 125 এবং 25 হলে ধারাটির ষষ্ঠ পদ কত? তাহলে এখানে এটাও আমরা মৌখিকভাবে করতে পারি, যেহেতু এখানে 125 রয়েছে, তারপরে শুধু 25 রয়েছে, নিশ্চয়ই আমাদের এটি হবে ভগ্নাংশ আকারে হবে। কেন ভগ্নাংশ আকারে হবে? এরপরে আমরা যদি করি তারপরে সেটা হবে 5, তারপরে হবে আবার 25, 1/25 এভাবে। তাহলে এটা আমরা মৌখিকভাবে না করে আমরা ক্যালকুলেশন অনুযায়ী করব। ওকে, তাহলে এখানে আমরা খুব চট জলদি করে নেব। আমাদের প্রথম পদ 125, দ্বিতীয় পদ 25 এখানে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি করতে যাই, আমাদের সাধারণ অন্তর, যেহেতু এটা আমাদের গুণোত্তর ধারা, সেক্ষেত্রে আমাদের সাধারণ অন্তরের পরিবর্তে সাধারণ অনুপাত বের করে নিতে হবে। তাহলে সাধারণ অনুপাত বের করতে হলে কি করতে হয়, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 25 125, তাহলে কত হবে? 1/5 হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তাহলে একবারে সরাসরি আমরা এনতম পদ, তাহলে এখানে আমাদের কত বের করে বলেছে? ষষ্ঠ পদ। তাহলে এনতম পদের মান হবে কত? এন এর মান হবে 6। তাহলে সরাসরি আমরা এনতম পদের মান বের করতে পারত 6। এনতম পদের মান কত আমরা জানি, যে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মান অর্থাৎ প্রথম পদ কত? 125। এরপরে আমাদের যেটি রয়েছে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কত? 1/5। তার উপরে n মাইনাস 1, অর্থাৎ n এর মান কত? ষষ্ঠ পদ। তাহলে 6 মাইনাস 1, সরাসরি আমরা এখানে কিন্তু 5 লিখতে পারি। ওকে, তাহলে এখানে 125 ইন্টু, তাহলে এখানে 1/5 এর উপরে যদি এখানে আমাদের কত আছে? 1/5 এর উপরে পাওয়ার আমাদের 5 রয়েছে। তাহলে 5 এর উপর 5 মানে কত? 625, রাইট? 625 না, 625 হবে না, 3125 হবে, কারণ 5 এর উপরে। এখন যদি আমরা 125 দিয়ে 3125 কাটি তাহলে হবে অনলি 5। তার মানে আমাদের 1/25টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে হবে 1/25। এরপরে যেটি রয়েছে, একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে ছাত্রীর সংখ্যা কত? তাহলে আমরা 450-এর 18% করব। তাহলে 450 গুণন 18-র নিচে 100। তাহলে খুব সিম্পলি আমরা যদি এটা করি, যে 450 গুণন 18-র নিচে 100, আমরা একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 9, এবারে কাটলে কত হবে? 9, 9 9 81। তাহলে 81 জন হচ্ছে ছাত্রী। তাহলে এটি হবে সঠিক উত্তর। একটি লজেন্স 50 পয়সা হিসেবে ক্রয় করা হলো বা খরিদ করা হলো, 60 পয়সা হিসেবে বিক্রয় করায় 2.50 টাকা, অর্থাৎ 2.5 টাকা লাভ হলো। মোট কয়টি লজেন্স খরিদ করা হয়েছিল? তাহলে আমাদের লাভ হয়েছে কত? 10 পয়সা করে। তাহলে 10 পয়সা হতে গেলে আমাদের এখানে 10 পয়সা অনুযায়ী, যেমন এখানে 50 পয়সা রয়েছে, তাহলে এখানে 50টা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর করব কিভাবে? মোট 25টি। এক কুড়ি কই মাছের দাম 50 টাকা হলে একটি কই মাছের দাম কত? তাহলে এখানে আমরা সরাসরি ভাগ করে কিন্তু এখানে বের করতে পারবো। এখানে হবে তাহলে 2.5 টাকা। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য যদি 5:6 হয়, এতে শতকরা কত লাভ হবে? তাহলে 5 টাকায় কিনছি, 6 টাকায় বিক্রি করছি, তাহলে 5 টাকায় লাভ হয়েছে কত? 1 টাকা। তাহলে এটাকে যদি আমরা 50 টাকা করি তাহলে কত লাভ হবে? 50 টাকায় লাভ হবে। তাহলে এখানে এই হিসাব করতে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, তাহলে 50 টাকায় লাভ হবে কত? 10 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে কত? 20 টাকা। এটি সিম্পল হিসাব, 20%। 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশানো হলো, চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত হবে? এখানে তাহলে 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশানো হয়েছে, তাহলে 5 দ্বারা ভাগ করলে 1:10 হবে। তাহলে এটি হবে সঠিক উত্তর। 5 জন শ্রমিক 4 দিনে 8 হেক্টর জমির পাট কাটতে পারে। তাহলে 70 হেক্টর জমির পাট কাটতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে অনলি 7 দিন লাগবে। ফয়সাল, জামাল, মনোয়ারা, ইশরাত এবং কোমল একটি ক্লাবে যথাক্রমে 4.5 টাকা 25 পয়সা, 5 টাকা, 5 টাকা 25 পয়সা, 4 টাকা 75 পয়সা এবং 4 টাকা 50 পয়সা চাঁদা দেয়। গড়ে এরা কত টাকা চাঁদা দেয়? তাহলে মোট আমরা এগুলো সবগুলো মোট করব, অর্থাৎ যোগ করব, তারপরে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে আমরা গড় হিসাবটা পেয়ে যাব। সঠিক উত্তর হবে 4 টাকা 75 পয়সা।
পনেরো কেজি চাল 255 টাকায় যদি পাওয়া যায়, তাহলে 340 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে? এটা ঐকিক নিয়ম, এটা আপনারা খুব সহজে পেরে যাবেন। এখানে হবে 17 কেজি চাল। 8760 ঘন্টায় কত দিন হবে? তাহলে দিনের হিসাব করলে আমরা জাস্ট 24 দ্বারা ভাগ করব। তাহলে 24 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? 4 5 20, 4 6 24, 2 26, তার মানে শেষে 6 5 থাকবে। 20টি হাঁসের মূল্য 15টি মুরগির মূল্যের সমান। একটি হাঁসের মূল্য 60 টাকা হলে একটি মুরগির মূল্য কত? তাহলে এখানে 20টি হাঁসের মূল্য 15টির মুরগির মূল্য সমান। এটা কোনো কথা? একটি হাঁসের মূল্য 60 টাকা হলে একটি মুরগির মূল্য কত? অনলি 80 টাকা, যদিও বিপরীত হওয়ার কথা ছিল। 90 কোন সংখ্যার 75%? তার মানে 75% সমান যদি 90 হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এটা 100% সমান হতে হবে 120। তাহলে 120টা হবে আমাদের সঠিক উত্তর। একটি কুকুর একটি শৃগালের 500 মিটার তাড়া করল। যদি 1 কিলোমিটার যেতে শৃগালের 10 মিনিট এবং কুকুরের 6 মিনিট লাগে, তাহলে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে? তাহলে এখানে আনুমানিক যদি আমরা ধরে থাকি, তাহলে কমপক্ষে 7 মিনিট প্লাস হতে হবে, 7.5 মিনিট হবে। তাহলে এটি হবে সঠিক উত্তর। একটি পিপায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে 30 মিনিটে পরিপূর্ণ পিপাটি বা চৌবাচ্চাটি খালি হয়। আর 2টি নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে কত সময়ে পূর্ণ হবে? তাহলে এখানে মোট 1 ঘন্টা সময় লাগবে। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমাদের বিগত ক্লাসে অসংখ্যবার এই ধরনের অঙ্ক দেওয়া আছে, আপনারা মনেও রেখেছেন। 49 50 হবে। আর যদি ফরম্যাট ব্যবহার করতে চান, n × n+1 ডিভাইডেড 2। 9 36 81 144 পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের 4 নং 36 হয়েছে। তারপরে এখানে আমাদের পার্থক্য কিভাবে রয়েছে সেই অনুযায়ী দেখতে হবে। তাহলে এখানে প্রথমে, তাহলে এখানে 4 নং 36, 4 6 24, অর্থাৎ 81, ওইভাবে কিন্তু আমাদের মিলে না। আমরা যদি এভাবে হিসাব করি, 3 এর উপর স্কোয়ার 9, তারপরে 6 এর উপর স্কোয়ার 36, 9 এর উপর স্কোয়ার 81, তাহলে 3 6 9, তারপরে হবে 9 3 12 144, তাহলে 12 আর 3 15, 15 এর উপর স্কোয়ার করলে হবে 225 এবং এটি সঠিক উত্তর। 0.01 এর উপর স্কোয়ার এর ভগ্নাংশটি কোনটির সমান হবে? তাহলে যেহেতু আমাদের উপরে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারগুলো যদি আমাদের থাকে, তাহলে এখানে সঠিক উত্তর করব আমরা 1 এর 10,000, এটি হবে সঠিক উত্তর। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এরপরে আমাদের রয়েছে যে 25 চাল যে দামে কেনা হয়, 20 চাল সে দামে বিক্রয় করা হলে শতকরা কত টাকা লাভ হবে? তার মানে 25 আমরা কিনছি, 20 বিক্রি করছি, তাহলে অনায়াসেই কিন্তু আমাদের 25% লাভ হবে। তাহলে সঠিক উত্তর হবে 25%। অধাতু হলেও বিদ্যুৎ পরিবাহী কোনটি? গ্রাফাইট হচ্ছে একটি অধাতু, তারপরে এটি বিদ্যুৎ পরিবাহী। অক্সিজেন শব্দটির অর্থ কি? অক্সিডেন্ট শব্দটির অর্থ হলে অম্ল বোঝানো হয়, তাহলে অম্লজান বা অম্ল বোঝানো হয়ে থাকে। সিম, পান, কুমড়া, বেত ইত্যাদি গাছের কাণ্ড কেমন? এই গাছগুলোর কাণ্ড সাধারণত হয়ে থাকে লতানো। আদর্শ মাটিতে পানির পরিমাণ কত? 4/1 আদর্শ মাটিতে পানির পরিমাণ থাকবে। মুসলিম লীগ কখন গঠিত হয়েছিল? 1905 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল নাকি 1906 সালে? সঠিক উত্তর হবে 1906 সালে। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় বা কবে থেকে? 1905 সালে 16 অক্টোবর এটি কার্যকর হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে? ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 সালে 18 জুলাই। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? এটি শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন বা উদ্বোধন করেন? এটি উদ্বোধন করেছিলেন শহীদ শফিউর রহমানের পিতা। এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতটি সংশোধনী আনা হয়েছিল? অপশন অনুযায়ী হবে 16টি। যদি অপশনে 16টি না থাকে,
তাহলে সর্বশেষ যেটি হয়েছিল 17টি হবে। যেহেতু আমাদের অপশনে 16 রয়েছে, তাহলে 16টি করবো আমরা সঠিক উত্তর। যদি 17 থাকে 17টি সঠিক উত্তর। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বর্তমানে কিন্তু শহীদ চান্দু স্টেডিয়ামে বর্তমানে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে শহীদ চান্দু স্টেডিয়াম কিন্তু বর্তমানে টক অফ দ্য টাউন, সেহেতু এটি কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে। সঠিক উত্তর হবে বগুড়া। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। অপরাজেয় বাংলা ভাস্কর্যটির স্থপতি কে? অপরাজেয় বাংলার ভাস্কর্যটির স্থপতি হচ্ছেন, এটি আপনাদের জন্য কাজ দিয়ে দিব না, বলে দিই, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা কিন্তু সর্বদাই কিন্তু মৃণাল হক, নিতুন কুণ্ডু পড়ে আসি, কিন্তু এটি কিন্তু আমার সৈয়দ আবদুল্লাহ খালেদ। বাংলাদেশে পোস্টাল একাডেমি অবস্থিত কোথায়? বাংলাদেশে পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছিল কত সালে? সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালে। গোবি একটি কি? গোবি মূলত একটি মরুভূমি। তাহলে গোবি মরুভূমির নাম আমরা শুনেছি, এটি হবে একটি মরুভূমি। হিথ্রো বিমানবন্দর এটি লন্ডনে অবস্থিত। ব্রাজিলের ভাষা কি? ব্রাজিলের ভাষা পর্তুগিজ। আঙ্কেল হো নামে খ্যাত কে? আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন যিনি হো চি মিন, যিনি ভিয়েতনামের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, হো চি মিন। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ইংরেজি ব্যাখ্যা সহ এক্সক্লুসিভ একটা ক্লাসে। আগামীকাল ক্লাস নেওয়া হবে, কোনো মডেল টেস্ট দেওয়া হবে না। আগামীকালের ক্লাসটি অবশ্যই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।